মুভির শুরুতে আমরা অবন্তিকা নামের একটা মেয়েকে দেখতে পাই। অবন্তিকা একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমরা দেখি অবন্তিকা কলেজের ছাদের উপর উঠে একদম রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। ঠিক তখনই এখানে অবন্তিকার কানে কিছু বাঁদরের শব্দ আসতে শুরু করে। এই বাঁদরের শব্দগুলো অবন্তিকা সহ্য করতে না পেরে উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। সাথে সাথেই সিন কাট হতে এইখানে আমরা অবাক করা একটা কাণ্ড দেখতে পাই। দেখা যায় অবন্তিকা তো মরেনি, এটা অবন্তিকার একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটাকে স্বপ্ন বললে ভুল হবে, কারণ সেমভাবে অবন্তিকার জায়গায় অন্য আরেকটা মেয়ে মরে পড়েছিল। যে মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে শ্বেতা। এই দৃশ্য দেখে অবন্তিকা তো একদমই শকড। মানে ঘটনাটা ঘটেছে ঠিকই, কিন্তু সেটা অবন্তিকার সাথে না, সেটা শ্বেতার সাথে। অবন্তিকার দুঃস্বপ্নের মাধ্যমে ঘটনাটা আগে ভাগে দেখে নিয়েছিল। পরবর্তী দিন কলেজের ডিন কলেজের সকল স্টাফদের ডেকে তাদের সাথে একটা মিটিং করছে। বলছে এ পর্যন্ত আমাদের এখানে দুজনের মৃত্যু হয়ে গেছে, সবাই সুযোগ পেয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান নিয়ে বদনাম করার জন্য। কেউ কেউ তো বলছে আমাদের প্রতিষ্ঠানে ভূত প্রেত ঢুকে পড়েছে, এইসবের পিছনে ভূত প্রেতেরই হাত। এদের মধ্যে একজন বলে, স্যার আমার মনে হয় আমরা কলেজ থেকে যাদের এক্সপেল করে দিয়েছি তারা এসব বদনামগুলো ছড়াচ্ছে। আবার আরেকজন বলে, স্যার যেরকমই হোক আমাদের আর কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না, ভালো থেকে কোনো তান্ত্রিক বা ফাদারকে এনে পুজো করলে আমার মনে হয় ভালো হবে। এটা শুনে ডিন বলে, যদি এরকমটা করতে যাই তাহলে বাইরের মানুষ আরও বেশি সুযোগ পেয়ে যাবে, তারা বেশি বেশি এটা আরও ছড়িয়ে দিবে যে সত্যি আমাদের কলেজে ভূত প্রেত রয়েছে। তাছাড়া পুলিশের কাছেও যেতে পারবো না, কলেজের একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। এদের মধ্যে আরেকজন বলে ওঠে, স্যার আমরা তাহলে এক কাজ করতে পারি, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে হায়ার করতে পারি, গোস্ট হান্টার। তারা এমনভাবে পুরো সমস্যার সমাধান করে দিয়ে চলে যাবে কেউ ঠেরই পাবে না। ভূত প্রেত আত্মা যেটাই হোক না কেন সবগুলোকে তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারে। মুম্বাই আমার পরিচিত এরকম একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে, যদি আপনি বলেন তাহলে আমি তার সাথে একবার কথা বলে দেখতে পারি। ডিন বলে, ঠিক আছে তাইলে তার সাথে কথা বলে তাকে ফাটাফাট এখানে আসতে বলো। বলতে সিন চলে যায় সোজা মুম্বাই আমাদের হিরো রুবেনের উপর। এই রুবেনই মূলত সে প্যারানর্মাল ইনভেস্টিগেটর যার কথা একটু আগে কলেজের শিক্ষকটা বলছিল। তো রুবেনকে দেখা যায় একটা বাসায় গিয়ে ছোট্ট একটা মেয়ের কেস নিয়ে এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছে। মূলত কিছুদিন আগে ছোট মেয়েটা মারা গিয়েছিল, আর এর মৃত্যুর পর বাসার মধ্যে কিছু ভৌতিক ঘটনা ঘটছে, তাই মেয়েটার মা বাবা রুবেনকে হায়ার করেছে বিষয়টা তদন্ত করতে। রুবেনও পুরো বাসায় তার মতো করে সেট আপ করে বাচ্চাটার আত্মার সাথে কথা বলে তার প্যারেন্টসদের জানায় বাসায় আপনাদের সন্তানের পছন্দের একটা ডল ছিল, যের আগে সে সব সময় তার কাছে রাখত। তার মৃত্যুর পর আপনারা সেটা বাইরে ফেলে দিয়েছেন, আর এটার মাধ্যমে তার আত্মাটার মনে হয় যেন আপনারা তাকে ধীরে ধীরে ভুলতে শুরু করেছেন। এটাতে তার আত্মাটার অনেক খারাপ লাগে। যেমনটা জীবিত থাকা অবস্থায় মানুষের ফিলিংস রয়েছে, মৃত্যুর পর আত্মাদেরও একটা ফিলিংস রয়েছে। তারা চায় সবসময় যেন তাকে স্মরণ করা হয়। মূলত এজন্যই এতদিন এসব ঘটনা ঘটছিল। আপনারা তার পুতুলটা নিয়ে এসে আবারও সেটাকে তার জায়গায় রাখুন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এইভাবে রুবিন খুবই চালাকির সাথে এই কেসটা সলভ করে পরবর্তী সিনে রওনা হয় মুন্নারের উদ্দেশ্যে, কারণ ওই মেডিকেল কলেজটা মুন্নারে ছিল। রুবিন এখানে সে কলেজের ডিনের সাথে দেখা করে তাই কিছু প্রশ্ন করতে শুরু করে যে, স্যার বলুন তো নর্মালি একজন স্টুডেন্টের আত্মহত্যার পিছনে কারণটা কি হতে পারে? ডিন বলে, এটা তো অনেকগুলো কারণ হতে পারে, যেমন পড়ালেখার প্রেশার, বাসার প্রেশার, লাভ ফেলিওর, আরও কত কি। আমাদের এখানে স্টুডেন্টদের সাথে এরকম তো কিছু হয়নি, তাহলে তারা নিজে নিজে এরকমটা কেন করছে? এ পর্যন্ত সেমভাবে দুজন। বাইরে আমাদের কলেজ নিয়ে বাজে বাজে গুজব ছড়িয়ে পড়ছে, সবাই বলে বেড়াচ্ছে এখানে ভূত প্রেতের নজর পড়েছে। সাহায্যের জন্য আমরা পুলিশের কাছেও যেতে পারছি না, এতে করে বিষয়টা আরও বেশি ছড়িয়ে যাবে। এই জন্য আপনাকে ডাকা, আপনি বিষয়টার ভালো করে একটু তদন্ত করে দেখুন এসব কেন হচ্ছে। রুবিনও বলে, আমাকে কয়েকদিন এখানে থেকেই বিষয়টা দেখতে হবে। তো ডিন তার সুপিরিয়রকে কল করে রুবিনের ব্যাপারে সব কিছু জানায় যে এরকম এটা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তো যতদিন না কেসটা সলভ হচ্ছে রুবিনের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সাথে এখানে অ্যান্থনি নামের এই লোকটার সাথে আমাদের পরিচয় হয়। অ্যান্থনি মূলত এখানে ছোটোখাটো কাজকাম করে। রুবিন অ্যান্থনিকে বলে, আজ থেকে তোমাকে আমার সাথে থাকতে হবে, কাজে আসতে পারো। যাই হোক, পরবর্তী সিন থেকে রুবিন তার কাজ শুরু করে দেয়। প্রথমে শ্বেতার ক্লাসে গিয়ে তার ক্লাসমেট সবার কাছ থেকে শ্বেতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে শ্বেতার বিহেভিয়ার কেমন ছিল, তার কোনো কি সমস্যা ছিল নাকি। তো এক এক করে এখানে সবাই রুবিনকে বলতে শুরু করে যে, স্যার শ্বেতা আমাদের সবার অনেক ক্লোজ একজন ছিল, সবসময় হাসি খুশি মানুষের সাথে মিলেমিশে থাকার পছন্দ করত। কিন্তু কেন জানে না ঘটনাটা ঘটার 10 দিন আগে তার বিহেভিয়ার একদমই চেঞ্জ। সে যেন অন্যরকমের হয়ে গেছিল। ছোট থেকে ছোট বিষয় নিয়ে সবার সাথে ঝামেলা করতে শুরু করে, এমনকি ক্যান্টিনে আসা পর্যন্ত বন্ধ করে দেয়। এখন আমাদের কারো কোনো আইডিয়া নেই যে সে এরকমটা কেন করেছিল। এদের কাছ থেকে এসব শুনে রবিন শ্বেতা যেখানে বসত তার ডেস্কের সেখানে গিয়ে দেখতে শুরু করে। আর এখানে দেখা যায় শ্বেতার ডেস্কের উপর আজব রকমের একটা সিম্বল বানানো,
যেটা হয়তো শ্বেতায় বানিয়েছে। এরপর পরের সিনে রুবিন ক্যান্টিনে এসে অবন্তিকা নামের ওই মেয়েটার সাথে সে দেখা করেছে, অর্থাৎ যে অবন্তিকাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ঘটনা হচ্ছে অবন্তিকা মূলত এই মেডিকেল কলেজের স্টুডেন্টের পাশাপাশি একজন লেকচারার, আবার একজন ছোটখাটো ডক্টরও। তো রুবিন তদন্ত করার সময় স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছে যে 3 দিন ধরে অবন্তিকা কোনো ক্লাস নেয়নি, ক্লাসে আসেনি। অবশ্য অবন্তিকা বলে সে তার থিসিসের জন্য প্রিপারেশন নিচ্ছিল, যার জন্য ক্লাসে যেতে পারেনি। এসব নিয়ে কথাবার্তা বলার সময় রুবিনকে দেখে মনে হয় যেন অবন্তিকাকে যেন তার ভালো লেগে গেছে, কিন্তু অবন্তিকা রুবিনকে পাত্তাই দেয় না। উঠু বলতে শুরু করে, এসব ভূত প্রেত এসবের উপর আমার কোনো বিশ্বাস নেই। তোমরা যে ভূত প্রেত তাড়ানোর কাজগুলো করো সেগুলো শুধু শুধু মানুষের সাথে ধোঁকাবাজি করো। ভূত প্রেত এসব আত্মা বলতে কিছু হয় না, সবকিছু ধোঁকাবাজি। এইসব বলে টোল অবন্তিকা সেখান থেকে উঠে সোজা চলে যায়। রুবিনকেও দেখা যায় তার এক বন্ধুকে কল করে তার কিছু ডেটা দিয়ে বলছিল সেগুলো ডিকোড করতে। আসলে রুবিনের টিমে তার এক বন্ধুরা তার সাথে কাজ করে, কিন্তু এর পায়ে একটু ব্যথা লেগেছে বিদায় সে রুবিনের সাথে আসতে পারেনি। তাই যে কাজটার প্রয়োজন হচ্ছিল রুবিন তাকে কল করে সেটা করিয়ে নিচ্ছে। পরবর্তী সিনে আমরা দেখি রুবিন যায় হচ্ছে পুলিশ স্টেশন। যে দুজন মারা গেছে না, তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং কিছু ডিটেলস পুলিশের কাছে ছিল। রুবিন সেইগুলোর জন্য পুলিশ স্টেশনে এসেছে। রুবিন যখন এখানের ইন্সপেক্টরের সাথে দেখা করে তার পরিচয় দেয়, তখন এরা তো রুবিনকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, বলতে শুরু করে আগের জবানের ঢঙ্গি বাবারা মানুষদের ভূত প্রেতের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা মারত, আর এখন সেই সেম কাজটাই তোমরা মডার্নভাবে করছো, শুধু নামটাই চেঞ্জ হয়ে গেছে। আগে নাম ছিল ঢঙ্গিতান্ত্রিক, এখন হয়েছে কি জানি প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এসব শুনে রবিনও বলে, যে কেসটা আপনারা সলভ করতে হিমশিম খান সেই কেসটা আমরা সলভ করে থাকি। পুলিশটা বলে, ও আচ্ছা, তার মানে তুমি আত্মাদের সাথে কথা বলে যে কোনো কিছু করতে পারো, তাই তো? কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তাহলে তুমি মেয়েটার আত্মার সাথে কথা বলে তার খুনিকে খুঁজে বের করে দাও দেখি, কেমন গোস্ট হান্টার হয়েছ। রুবিন বলে, স্যার, আসল ভূত তো সে লোকটাই, যে লোকটা মেয়েটার সাথে এরকমটা করেছে। আমরা তো মানুষ হয়ে আত্মাকে খুঁজে বের করার কাজ করি, আর আপনি তো মানুষ হয়ে মানুষকে খুঁজে বের করতে পারছেন না। তাহলে দেখুন কার কাজের মূল্য কতটুকু। আপাতত আমি এইসব পেঁচার পাড়ার জন্য এখানে আসিনি। ওই যে মেডিকেল কলেজের যে দুজনের মৃত্যু হয়েছে, মুকেশ এবং শ্বেতা, তাদের পোস্টমর্টম রিপোর্টগুলো আমি দেখতে চাই। এভাবে এসব বলে রুবিন পোস্টমর্টম রিপোর্টগুলো নিয়ে চেক করতে শুরু করে। এখান থেকে রুবিন জানতে পারে ওই দুজনের লাশ এখনও তাদের পরিবারকে পাঠানো হয়নি, তাদের লাশগুলো মর্চরিতে রয়েছে। এরা জানতে পেরে রুবিন সাথে সাথে মর্চরিতে গিয়ে তাদের লাশগুলো দেখতে শুরু করে। রুবিন সাথে করে অ্যান্টনিকেও নিয়ে এসেছে। জিজ্ঞাসা করে এখন এদের লাশগুলো তাদের পরিবারের কাছে কেন পাঠানো হয়নি। অ্যান্টনি বলে, তাদের পরিবারকে জানালেই তো তারা নিয়ে যাবে, তাই না? তাদের মৃত্যুর কোনো কারণই জানা যায়নি। এমন অবস্থায় তাদের পরিবার এসে যদি আমাদের জিজ্ঞাসা করে, তাহলে কলেজ কর্তৃপক্ষ কি জবাব দিবে? এজন্য এখনও তাদের জানানো হয়নি। রুবিন নোটিস করে এদের মৃত্যু হয়েছে এখনও তেমন বেশি সময়ও হচ্ছে না, তারপর লাশগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যেন এগুলো অনেক বছর পুরনো। এখানে একজন ডক্টর রুবিনকে জানায় এই লাশগুলোর সাথে কি আশ্চর্য একটা কাণ্ড ঘটছে। এদের মৃত্যু হয়ে গেছে, কিন্তু এদের হাড়গুলো কেন যায় না এখনও জীবিত। একের পর এক হাড়গুলো প্যারালাইজড অবস্থায় চলে যাচ্ছে, ওইরকম একটা কাণ্ড। সাথে এত পরিমাণের ফ্রিজিং টেম্পারেচারের মধ্যে লাশগুলো রাখার পরও কেন যায় না লাশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের সিনিয়র ডক্টরও কিছু বলতে পারছে না। রুবিন এখানে মুকেশের যে লাশটা ছিল তার হাতে নোটিস করে ঠিক ওই রকমের একটা সিম্বল বানানো, যে রকমের সিম্বলটা সে শ্বেতার টেবিলে দেখেছিল। এইসব কিছু দেখে রুবিন এখন তো এতটুকু ক্লিয়ার হয়ে যায় যে এদের মৃত্যু কোনো ন্যাচারাল মৃত্যু নয়। সিনেগান থেকে অবন্তিকার উপর চলে আসে। অবন্তিকা যখন তার ওয়াশরুমে গোসল করছিল, তখন তার মনে হয় যেন তার সেখানে অন্য কেউ রয়েছে, অর্থাৎ তার কানে কারো শব্দ আসছে, কিন্তু এদিক সেদিক তাকিয়ে দেখলে সেখানে কেউই নেই। ওইদিকে রুবিন এই কলেজের প্রত্যেকটা রুমের একটা লিস্ট বানায়, যাতে প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে তল্লাশি নিতে পারে। এরই সাথে অবন্তিকার সাথে দেখা হলে রুবিন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে যে উপর থেকে পড়া ছাড়া কান দিয়ে কি অন্য কোনো কারণে ব্লাড আসতে পারে। অর্থাৎ রুবিন পোস্টমর্টম রিপোর্টে এটা দেখেছিল যে শ্বেতাদের মৃত্যুর সময় তাদের কান দিয়ে রক্ত এসেছে। অবন্তিকা রুবিনকে সোজাসুজি কিছু বলেই না, বলে তোমার প্রয়োজন হলে তুমি বড় কোনো ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও, আমাকে কেন জিজ্ঞাসা করছো। অর্থাৎ অবন্তিকা মনে করছে রুবিন তার সাথে লাইন মারার চেষ্টা করছে, এর জন্য সে তাকে পাত্তাই দিচ্ছে না। যাক, এরপর থেকে রুবিন লিস্ট মোতাবেক এক এক করে সবগুলো রুমে গিয়ে তার মতো করে ইনভেস্টিগেশন করছে, কিন্তু কোথাও রুবিন এমন কিছু খুঁজে পাচ্ছে না। এভাবেই তল্লাশি নিতে নিতে রুবিন লেডিস হোস্টেলের সেকশনটাতেও যায়। অ্যান্টনিকে মনিটরের সামনে বসিয়ে বলে দেয়, যদি মনিটরে কোনো রকমের কোনো গড়বড় দেখো তাহলে সাথে সাথে আমাকে এই ওয়াকিটকির মাধ্যমে ইনফর্ম করবে। বলে রুবিন তল্লাশি নিতে শ্বেতার রুমটাতে যায়। আর এখানে সে এদিক সেদিক খোঁজাখুঁজি করে এইখানে সে কানের একটা ইয়ারড্রপ খুঁজে পায়। এসব কিছু দেখার সময় রুবিন এখানে নোটিস করে করিডোর থেকে আজব রকমের এক ধরনের আওয়াজ আসছে,
রুবিন এই আওয়াজগুলোকে ফলো করতে করতে বাইরে আসে। বাইরে তো কেউই ছিল না, কিন্তু এখানে অনেক আজব রকমের ঘটনা ঘটছে। যেমন পানির গ্লাস নিচে পড়ার শব্দ, দরজাগুলো নিজে নিজে খোলা বাঁধা করার শব্দ, এরকমই আজব আজব কাণ্ড ঘটছে। অন্যদিকে অ্যান্টনি মনিটরের স্ক্রিনে দেখে বিভৎস এক আত্মায় দিক সেদিক ঘোরাঘুরি করছে। এখানে সব জায়গায় রুবিন এরকমের ক্যামেরা লাগিয়ে রেখেছিল আর কি, যেখানে এই দৃশ্যটা ধরা পড়ে। এখন এই দৃশ্য দেখে অ্যান্টনির তো অবস্থা খারাপ, বেচারা অনেক পরিমাণে ভয় পেয়ে যায়। এদিকে সে আত্মাটা দেখা যায় একদম রুবিনের সামনে এসে হাজির, কিন্তু রুবিন কোনো রকমের ভয় পাচ্ছে না, উল্টো আত্মাটাকে খোঁসে একটা লাগিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি এগুলো কলেজের কিছু মেয়েরা মিলে রুবিনের সাথে প্র্যাঙ্ক করছে। অর্থাৎ তারা যখন থেকে জানতে পেরেছে রুবিন ভূতের তালাশ করার জন্য এখানে এসেছে, এই জন্য তারা তার সাথে মজা নিচ্ছে। আর এই প্ল্যানটা ছিল অবন্তিকারই। অবন্তিকা এটা দেখার জন্য এরকমটা করেছে যে রুবিন আসলে কি কোনো গোস্ট হান্টার নাকি সবগুলো ধোঁকাবাজি। যদি কোনো ঢঙ্গি হয় তাহলে এটা দেখে সে পালিয়ে যাবে, কিন্তু অবন্তিকারা রুবিনের হাতে ধরা পড়ে গেছে। তাই রুবিন অবন্তিকাকে বলতে শুরু করে, আপনাদের আমার কাজে বিশ্বাস না থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু দয়া করে এসব করে আমার কাজে কোনো বাধা সৃষ্টি করবেন না। তো রুবিন তো তাকে এসব বলে সেখান থেকে চলে আসছিল, তখনই তার হাতে থাকা একটা ডিভাইস ব্লিঙ্ক করতে শুরু করে। এটা দেখে রুবিন অবন্তিকাকে আবারও ডেকে বলে, যতক্ষণ আমার এখানে কাজ চলছে দয়া করে তোমাদের মোবাইলগুলো একটু সুইচ অফ করে রাখো। অবন্তিকা বলে, কেন করবো এরকমটা, আমার মোবাইলে কাজ আছে, বলে সে তার মতো করে চলে যায়। পরবর্তী সিন আমরা দেখি অবন্তিকা এমনিতে বসে বসে তার একটু করে চোখ লেগে এসেছিল, আর এখানে দেখা যায় তার হাতের একটা আঙুল নিজে নিজে উপরে উঠছে। আর যখনই অবন্তিকার ঘুম ভেঙে যায় তখনই আঙুলটা আবারও আগের মতো হয়ে যায়। সিন শিফট পরবর্তী দিন রুবিনের উপর। রুবিন শুয়ে তার মোবাইলটা কালেক্ট করে তার ভিতরের ডেটাগুলো চেক করছে। মোবাইলের সব কিছু চেক করার সময় রুবিন এখানে একটা ফটো দেখতে পায়, যে ফটোর মধ্যে শুয়ে তারা 3 জন ছিল। এক হচ্ছে যে মুকেশ মারা গেছে সে, আরেকটা হচ্ছে শ্বেতা, আর 3 নাম্বার হচ্ছে দীপিকা নামের কোনো একটা মেয়ে। এরা 3 জন কোথাও ঘুরতে গিয়ে এই সেলফিটা নিয়েছিল। সেলফিতে তারা একটা ফিল্টার ইউজ করেছে, যেখানে একটা আশ্চর্য ঘটনা দেখা যাচ্ছে। সেলফির ফিল্টারটা তাদের 3 জনের উপর ইউজ হওয়া ছাড়াও একটা অদৃশ্য অবয়বের উপর ইউজ হয়েছে, অর্থাৎ তাদের 3 জন ছাড়া সেখানে অন্য কেউ ছিল। সাথে রুবিন এখানে আরও একটা বিষয় নোটিস করে, এই সেলফিতে তারা ঠিক যে রকমের পোজ দিয়েছে, মৃত্যুর পর তাদের চেহারাও ঠিক এই রকমেরই হয়ে গেছে। পরের সিনে রুবিন অবন্তিকার সাথে গিয়ে দেখা করে। রুবিন অবন্তিকাকে শুয়ে তাদের ফটোটা দেখিয়ে অবন্তিকাদের সাথে যে আরেকটা মেয়ে ছিল অর্থাৎ দীপিকা, তার ব্যাপারে জিজ্ঞাসা করে। সাথে তারা যেখানে ফটোটা তুলেছিল ওই জায়গাটা চেনে নাকি সেটাও। অবন্তিকার জায়গাটা তো চিনতে পারে না, কিন্তু এবার সে রুবিনকে তার কাছে সাহায্য করতে চায়, যার জন্য সে তার কলেজের কিছু বান্ধবীদের কল দিয়ে দীপিকার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। এখানে অবন্তিকা জানতে পারে দীপিকা নাকি আজ 2 দিন ধরে কলেজ আসছে না। প্রায় সবাই বলছে সে নিশ্চয় তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেছে। রুবিন দীপিকার সে বয়ফ্রেন্ডের ডিটেলস কালেক্ট করে সে যেখানে থাকতো সেখানে যায়। সেখানে অবশ্য দীপিকার বয়ফ্রেন্ড তো ছিল না, বাট তার বন্ধুরা ছিল, যারা রুবিনকে জানায় 2 জন আগে আজ কয়েকদিন ধরে কোথাও গেছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। রুবিন দীপিকার বয়ফ্রেন্ডের রুমটাতে ঢুকে সেটা চেক করলে এখানে ঠিক ওই রকমের একটা ইয়ারড্রপ খুঁজে পায়, যে রকমের ইয়ারড্রপ সে শ্বেতার রুম থেকে পেয়েছিল। ইয়ারড্রপটার সাথে একটা ডক্টরের স্লিপও ছিল, যেখান থেকে রুবিন এ ডক্টরের ঠিকানা মতো গিয়ে উপস্থিত। এসে ডক্টরটাকে এর ব্যাপারে জিজ্ঞাসা করলে ডক্টরটা রুবিনকে কিছু ঘটনা বলতে শুরু করে। বলে, দীপিকা নামের এই মেয়েটা আজ থেকে 10 দিন আগে হবে আমার কাছে অদ্ভুত এক সমস্যা নিয়ে এসেছিল। বেশ কয়েকদিন ধরে সে তার কানে নাকি আজব রকমের কিছু শব্দ শুনতে পাচ্ছে। অবস্থা বেগাতিক দেখে আমি তার ট্রিটমেন্ট করার চেষ্টা করলে কিছুতে সে তার জন্য রাজি হয় না। সে আজব রকমের বিহেভ করতে শুরু করে আর জোরে জোরে বলতে থাকে সে আর সহ্য করতে পারছে না, সে নাকি মরতে চায়। তাই শেষমেশ আমি বাধ্য হয়ে তাকে এই ড্রপটা সাজেস্ট করি। তার বয়ফ্রেন্ডও তাকে শান্ত করে তার সাথে নিয়ে যায়। এসব কিছু জানতে পেরে রুবিন কলেজের ডিনের সাথে দেখা করে তাকে দীপিকার ব্যাপারে বলতে শুরু করে। বলছে নিশ্চয় দীপিকার সাথে কিছু না কিছু একটা হয়েছে, সে মিসিং। আমার মনে হয় এ ব্যাপারে পুলিশকে ইনফর্ম করলে ভালো হয়, তাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু ডিনের জন্য সাফ না করে দেয় যে এমনিতে মিডিয়া এবং সবাই উৎপেতে রয়েছে যে আর কোনো খবর বের হচ্ছে কিনা। এর উপর আবার আরেকটা মেয়ের এসব বাইরে আসলে আমাদের কলেজের সব কিছু তো একেবারে শেষ। তো রুবিন এদিক থেকে তো কোনো সাহায্য পায় না, তাই সে তার মতো করে চালিয়ে যাচ্ছে। এরই মাঝে অবন্তিকা তাকে কল করে দীপিকার ব্যাপারে খোঁজ নিচ্ছে যে কিছু জানতে পারল নাকি। রুবিন বলে, এখনও তো না, কেউ দীপিকার এই বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না। অবন্তিকা বলে, ডিনি যেহেতু মানা করে দিয়েছে তাহলে আমারও আর কি আর করার, আমি যতটুকু পারছি তোমার সাহায্য সহযোগিতা করছি। রুবিন বলে, কই তুমি আমার সাহায্য করছো? সাহায্য করলে ওই দিন আমার বলার পরও মোবাইল কেন অন রেখেছিলে? অবন্তিকা বলে, একদমই না, তুমি মানা করার পরেই আমি রুমে ঢুকে মোবাইল অফ করে দিয়েছিলাম। এটা শুনতে রুবিনের মাথায় ধাক্কা লাগে। তার মানে তখন তার ডিভাইসে যে ফ্রিকোয়েন্সিটা ধরা পড়েছিল সেটা অবন্তিকার মোবাইলের না,
সেটা ঠিকই কোনো নেগেটিভ এনার্জির ফ্রিকোয়েন্সি ছিল। সিন শিফট হয়ে যায় রাতে গার্লস হোস্টেলের সামনে। এখানে আমরা ওই দীপিকাকে এবং তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। দীপিকার কন্ডিশন খারাপ ছিল বিদায় তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে কয়েকদিনের জন্য বাইরে ঘুরতে চলে গেছিল, আর এখন তাকে হোস্টেলে নামিয়ে দিয়ে গেছে। এখানে সিকিউরিটি গার্ড দীপিকাকে দেখা মাত্রই সেটা রুবিনকে কল করে জানায়, মানে রুবিন আগে থেকে তাকে বলে রেখেছে। শুনে সাথে সাথে রুবিনও বেরিয়ে পড়ে এখানে সে দীপিকার সাথে দেখা করার জন্য। এদিকে দীপিকাকে দেখা যায় যখন সে তার রুমের দিকে যাচ্ছিল, তখনই তার কানের মধ্যে আবারও আজব রকমের শব্দ আসতে শুরু করেছে। এই শব্দগুলো ছিল মূলত বান্দুরের চেঁচামেচির শব্দ, যেটা ছিল একদমই অসহ্য। দীপিকা কোনোভাবে এটা সহ্য করতে পারছে না, কান চেপে ধরে ওইখানে বসে পড়ে। আর এই শব্দে তার কান ফেটে রক্ত বেরিয়ে আসছিল। মাটিতে পড়ে তার হাত পা প্যারালাইজড হয়ে আসছে। পাশাপাশি তার হাতের মধ্যে নিজে নিজে ঠিক ওই রকমেরই সিম্বল ভেসে উঠছে, যে রকমের সিম্বল আমরা শ্বেতার টেবিলে দেখেছিলাম। এদিকে অবন্তিকার ঘুম ভাঙে একটা দুঃস্বপ্নে। স্বপ্নে সে দেখেছে সে গলায় দড়ি পেঁচিয়ে নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। এখন অবন্তিকা এটা ভালো করে জানত, সে এরকম স্বপ্ন দেখেছে মানে কারো না কারোর সাথে এরকমটা হবেই। তাই এটা জানানোর জন্য সে রুবিনকে কল করার চেষ্টা করে, কিন্তু রুবিন তখন গাড়ি ড্রাইভ করে দীপিকার কাছে যাচ্ছিল বিদায় অবন্তিকার কলটা রিসিভ করতে পারে না। একটু পরে রুবিন গার্লস হোস্টেলে সেখানে এসে হাজির। আর এখানে আসতে রুবিন দেখে একটা গাছের সাথে দীপিকার লাশ ঝুলে আছে। পরবর্তী দিন এই খবর পেয়ে পুলিশ, মিডিয়া সবাই সেখানে এসে হাজির। দীপিকার লাশ নামানো হলে রুবিন তার হাতে নোটিস করে, তার হাতেও ঠিক ওই রকমেরই সিম্বল আঁকা, যেন কেউ ধারালো কিছু দিয়ে কেটে কেটে এটা এঁকে দিয়েছে। ঠিক ওই সময় রুবিন সেখানে একটা লাইব্রেরি থেকে একটা চার্চের ঘণ্টার আওয়াজ শুনতে পায়। আসলে সে যখন থেকে এখানে এসেছিল তখন থেকে এই চার্চের ঘণ্টার আওয়াজটা শুনছে। যদিও রুবিন মনে করেছিল আশেপাশে কোনো চার্চ হবে হয়তো, কিন্তু না, ঘণ্টার আওয়াজটা তার কানে আসছিল আসলে এই পুরনো লাইব্রেরির ভেতর থেকেই। অ্যান্টনিও রুবিনকে জানায় এখানে আশেপাশে তো কোনো চার্চ নেই, আমাদের কলেজের দুইটা লাইব্রেরি, একটা নতুন আর একটা পুরাতন, এটা পুরাতন লাইব্রেরি। রুবিন লাইব্রেরিটা দেখার জন্য এর ভিতরে ঢুকতেই নোটিস করে সেখানে সূর্যের আলো পড়ছে, আর সেই সূর্যের আলোতে গুলো একটা জানালার ছায়া ভেসে উঠছে, যে জানালার ছায়াটা ঠিক ওই রকমেরই যে রকমের সিম্বলটা মৃত্যুর পর সবার হাতে ভেসে উঠছিল। এরপরে রুবিন লাইব্রেরির ওয়াচম্যানকে ডেকে তার সাথে কথা বলে। ওয়াচম্যানটা রুবিনকে জানায় এই লাইব্রেরিতে মধ্যরাতে কিছু সিনিয়র স্টুডেন্ট আসে আড্ডা সাড্ডা দেওয়ার জন্য। তারা এখানে এসে আড্ডার সাথে সাথে নেশাও করে। আমি কাউকে কিছু জানাই না, কারণ তারা আমাকে টাকা দেয়। আর তুমি যাদের কথা বলছো 4 বা 5 সপ্তাহ আগে সেই দীপিকা, শ্বেতা, মুকেশ, তার 3 জন এখানে এসেছিল। তারা এসে এখানে অনেকক্ষণ লাল পানি টাল পানি টানে, কিছুক্ষণ আড্ডা সাড্ডা মেরে এখান থেকে চলেও যায়। রুবিন বুঝতে পারে তাদের 3 জনের সেলফিটা আসলে এইখানে তোলা হয়েছিল, আর এইখানে এই লাইব্রেরিতে কোনো একটা গড়বড় চলছে। রুবিন এমনিতেই অবন্তিকার ফটো বের করে ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কি এখানে আসতো। ওয়াচম্যান বলে হ্যাঁ, অবন্তিকা ম্যাডাম তো প্রায় সময় এখানে আসতো। শুনে পরবর্তী সিনে রুবিন অবন্তিকার সাথে দেখা করে তাকে বলে এবার আমি আমার ইনভেস্টিগেশন ওই পুরাতন লাইব্রেরিতেই করব, আজকে থেকে শুরু করব, আর তোমাকে আমার সাথে যেতে হবে। অবন্তিকা সোজা না করে দেয়। রুবিন বলে গতকাল রাতে তুমি আমাকে কল করেছিলে, আমি গাড়ি ড্রাইভ করছিলাম বিদায় ধরতে পারিনি। অবন্তিকা এখন আর রুবিনকে সত্যটা বলে না, এটা বলে দেয় ঘুমের মধ্যে চাপ পড়ে কল চলে গেছে হবে। রুবিন বলে আমার মনে হয় তুমি ওই 3 জনের মৃত্যু নিয়ে কিছু না কিছু একটা লুকাতে চাইছ। অবন্তিকা বলে আমি কিছু লুকাচ্ছি না, আমাকে আমার মতো একা ছেড়ে দাও। রুবিন বলে তুমি একা নও, তোমার সাথে ওই 3 জনের মৃত্যুর কল্পনাটা সবসময় রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এইসব শুনে অবন্তিকা রুবিনের সাথে রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে রাতে কথা মতো রুবিনরা ওই পুরনো লাইব্রেরিতে এসে তার সব যন্ত্রপাতিগুলো সেট আপ করছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য। রুবিন সাথে করে অ্যান্টনি এবং কলেজের কিছু মেয়েদেরকেও নিয়ে এসেছিল তাকে হেল্প করার জন্য। রুবিন একে একে এখানে তার সব যন্ত্রপাতিগুলো লাগিয়ে দেয়, এমন এমন ক্যামেরা, এমন এমন মাইক্রোফোন যেগুলো দিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ক্যাপচার করা যাবে। সবকিছু সেট আপ করার পর সেখানে দেখা যায় অবন্তিকাও এসেছে। অবন্তিকা আসলে মনে মনে রুবিনকে পছন্দ করে, কিন্তু সেটা সে বুঝতে দিচ্ছে না। রুবিন অবন্তিকাকে বলে এসেছো যেহেতু ভালো হয়েছে, যাও ওই সামনের চেয়ারটাতে গিয়ে বসে পড়ো। অবন্তিকা অবশ্য আশ্চর্য হয়। রুবিন তারপর জোরজবস্তি করে অবন্তিকাকে চেয়ারটাতে বসায়, বসিয়ে তার মাথার দুপাশে 2টা কিসের জানি তার লাগিয়ে দিয়ে তাকে চেয়ারটার সাথে হাত করা পরিয়ে দেয়। অবন্তিকা বারবার জিজ্ঞাসা করছে কি করছো এসব। রুবিন বলে কিছুক্ষণের জন্য চুপচাপ বসে থাকো, আমার কাজে আমাকে সাহায্য করো। বলি রুবিন একটা মেশিন অন করে অবন্তিকাকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু এভাবে অনেকক্ষণ চলার পরও কিছু হচ্ছে না। যার এক পর্যায়ে এভাবে বসে থাকতে থাকতে অবন্তিকা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে সে উঠে যাচ্ছিল কি তখনই রুবিনের লাগানো সেখানে একটা মেশিন ব্লিঙ্ক করতে শুরু করে, যে সিগন্যালের মাধ্যমে রুবিন বুঝতে পারে যে এখানে কোনো নেগেটিভ এনার্জি ঢুকেছে। রুবিন তার যন্ত্রপাতির সাহায্যে সেই অদৃশ্য এনার্জিটার সাথে কথা বলার চেষ্টা করছে। তার ডিভাইসে আত্মারার বলা কিছু একটা তো রেকর্ড হচ্ছে, কিন্তু আত্মারা তাকে কি বলতে চাইছে রুবিন সেটা বুঝতে পারছে না।
রুবিন এই নেগেটিভ এনার্জির সাথে কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু ধীরে ধীরে এখানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে। তার লাগানো সব ডিভাইসগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। মুহূর্তের মধ্যে এখানে পরিস্থিতি একদমই পাল্টে যায়। আর এর থেকে রুবিন বুঝতে পারে এখানে শুধুমাত্র একটা আত্মা নয়, বরঞ্চ এখানে একসাথে অনেকগুলো আত্মা রয়েছে। রুবিন তার লাগানো স্পেশাল ক্যামেরার মাধ্যমে বুঝতে পারে এদের মধ্যে কিছু আত্মা হচ্ছে ছোট বাচ্চাদের, আবার কিছু আত্মা বড়, যে সবগুলো একসাথে এখন অবন্তিকার দিকে তেড়ে যাচ্ছে। অবন্তিকাকে এগুলো প্রসেস করার চেষ্টা করছে, যার কারণে অবন্তিকা আজব রকমের বিহেভ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ অবন্তিকাকে হাওয়ায় ভাসাচ্ছে, তো কিছুক্ষণ নিচে গড়াগড়ি করছে। রুবিন তো কোনোরকম নিজেকে এবং অবন্তিকাকে সেখান থেকে বাঁচিয়ে সোজা হসপিটালের দিকে নিয়ে যায়, কিন্তু অবন্তিকা এখনও তার হুঁশে নেই, এখনও সে আজব রকমের বিহেভ করছে। এই ঘটনা জানতে পেরে কলেজের ডিন রুবিনকে ডেকে বলতে শুরু করে এসব যা কিছু হচ্ছে সেগুলো অবন্তিকার জন্য হচ্ছে। আমার মনে হয় তার উপর কিছু একটা ভর করেছে, কোনো ভূতটুত তার মাধ্যমে এখানে ঢুকে এসব করছে। আমরা তার প্যারেন্টসকে খবর দিচ্ছি, তারা সে তাকে নিয়ে যাবে, আর সে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি এখন আসতে পারেন। রুবিন ডিনকে বোঝানোর অনেক চেষ্টা করছে, স্যার যা কিছু হচ্ছে সেগুলো অবন্তিকার জন্য হচ্ছে না, তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে, আমাকে আর কিছুদিন সময় দিন। কিন্তু ডিন রুবিনের কোনো কথা শুনছে না। আর এখানে রুবিন আবার ওই লাইব্রেরির ভেতর থেকে চার্চের ঘণ্টার আওয়াজ শুনতে পায়। আশেপাশে তো কোনো চার্চ নেই, অ্যান্থনি এবং রুবিনকে সবাই সেটাই বলেছে, কিন্তু চার্চের ঘণ্টার আওয়াজটা কোত্থেকে আসছে ওইটা দেখার জন্য রুবিন আবারও সে পুরাতন লাইব্রেরিটার দিকে যাচ্ছে। ঠিক ওই সময় তার টিমের তার বন্ধুরা কল করে তাকে জানায়, তুমি যে লাইব্রেরির ব্যাপারে আমাকে খোঁজ নিতে বলেছিলে, আমি তার ব্যাপারে খোঁজ নিয়েছি। আসলে এই লাইব্রেরিটা আজ থেকে অনেক বছর আগে সেটা একটা খ্রিস্টানদের চার্চ ছিল। এরপরে যখন রুবিন এই লাইব্রেরির ভিতরে ঢুকে সেখানে জিনিসপত্রের উপর হাত রাখছিল, তখনই তার কানের মধ্যে এক ধরনের একটা মিউজিক আসতে শুরু করে। এই মিউজিকের ফলে সেখানে জিনিসপত্রগুলো স্লোলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছিল, সাথে নিচে ফ্লোরে পড়ে থাকা সব ধুলোবালিগুলো। এই ধুলোবালিগুলো নড়াচড়া করতে করতে এক ধরনের একটা শেপ নেয়। রুবিন এগুলোর সাহায্যে তার কানে যে মিউজিকটা আসছে সেটা কিসের মিউজিক হতে পারে ওটা বের করার জন্য সে আগে এর ফ্রিকোয়েন্সিটা বের করে। দেখা যায় এই মিউজিকের ফ্রিকোয়েন্সি ছিল 444। রুবিন এই ফ্রিকোয়েন্সির ব্যাপারে নেটে সার্চ করে দেখতে পাই এই 444 ফ্রিকোয়েন্সির মিউজিককে অ্যাঞ্জেল মিউজিক বলা হয়ে থাকে। রুবিন সাথে সাথে তার ওই বন্ধুকে কল করে জিজ্ঞাসা করে যে মিউজিকে কি বলা হচ্ছে ওটা বের করার কি কোনো উপায় আছে। তার বন্ধুটা বলে হ্যাঁ করা যায়, তবে এর জন্য তোমাকে আগে ওই মিউজিকের প্রত্যেকটা নোট বের করতে হবে। এরপর সেই নোটগুলোকে ডিকোড করে আমরা চাইলে এর ভিতরে কি বলা হচ্ছে সেটা বের করতে পারবো। রুবিনও এটা করার ট্রাই করছে। আর এইখানে আমরা রুবিনের ব্যাপারে একটা ঘটনা জানতে পারি, সে আসলে ছোটবেলা থেকে মিউজিক অনেক ঘৃণা করে, কিন্তু এর পিছনের কারণ কি সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। এই যে আপাতত ঘৃণা টেনা সাইডে রেখে সে মিউজিকটার একটা নোট বের করেই নেয়। পরবর্তী সিনে সে গানের নোটটা নিয়ে একজন চার্চের ফাদারের সাথে গিয়ে দেখা করে। মিউজিকের নোটটা দেখে ফাদারকে জিজ্ঞাসা করে যে এই ধরনের নোটের মিউজিককে চার্চে বাজানো হয়। ফাদার সেটা নিয়ে ভালো করে দেখার পর বলে, কই না তো, এটা তো কোনো চার্চের মিউজিক না, এটা তুমি কোথায় পেয়েছ? যখনই রুবিনের মুখ থেকে ফাদার ওই কলেজের ব্যাপারে শোনে, এর সাথে সাথে ফাদার রেগে যায়, বলে কলেজটা তো ওই দিনই অভিশপ্ত হয়ে গেছিল, যেদিন আস্ত একটা চার্চ ভেঙে তারা সেখানে কলেজ এবং লাইব্রেরি বানিয়েছে। আমি এই বিষয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। রুবিনও মন খারাপ করে সেখান থেকে চলে আসছে। তখনই তার গাড়ির ইন্ডিকেটরটা নিজে নিজে ব্লিঙ্ক করতে শুরু করে। এই ইন্ডিকেটর রুবিনকে একদিকে ইশারা করছে ওইদিকে যাওয়ার জন্য। রুবিনও কি করে ইন্ডিকেটরটা তাকে যেদিক যেদিক পথ দেখাচ্ছে সে তার গাড়ি নিয়ে ওদিকে যেতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অদৃশ্য শক্তিটা রুবিনকে একটা জঙ্গলে নিয়ে আসে। এইখানে সে রুবিন এদিক সেদিক তল্লাশি নিতেই একটা লোককে দেখতে পায়। লোকটাই জঙ্গলে থাকে। লোকটা কিছু জানে নাকি ওটা দেখার জন্য রুবিন গানের ওই নোটটা তাকে দেয় আর জিজ্ঞাসা করে এ ব্যাপারে কিছু জানে নাকি। আশ্চর্যভাবে লোকটা বলে, হ্যাঁ আমি জানি, তুমি কেন এখানে এসেছ। এটা বলে লোকটা রুবিনকে ওই কলেজের ব্যাপারে একটা ঘটনা বলতে শুরু করে। রুবিন যে কলেজের রহস্য জানতে এসেছে সে কলেজের মালিক হচ্ছে ড্যানিয়েল, আর ড্যানিয়েলের ওয়াইফ ডায়ানা এই মেডিকেল কলেজের একজন ডক্টর হিসেবে কাজ করত। এই পুরাতন লাইব্রেরিটা যখন চার্চ ছিল তখন ডায়ানা প্রত্যেকদিন 2 বার করে চার্চে আসত। এসে সে এখানে প্রার্থনা করত, তার মন পছন্দের মিউজিক প্লে করত। এটা ডায়ানার একটা স্পেশালিটি ছিল, সে যে কোনো পরিস্থিতির জন্য সুন্দর মিউজিকের টিউন বানাতে পারে। এভাবে একদিন ডায়ানা প্রত্যেক দিনের মতো চার্চে আসলে ওইখানে সে ছোট্ট একটা বাচ্চাকে পায়। জন্মের পর কেউ বাচ্চাটাকে এখানে ফেলে রেখে গেছে। ডায়ানা গিয়ে তাড়াতাড়ি বাচ্চাটিকে কুলে নেয়। নোটিস করে বাচ্চারা একটু হ্যান্ডিক্যাপ ছিল। বাচ্চাটিকে দেখে ডায়ানার তার উপর অনেক মায়া হয়। এক মুহূর্তের জন্য অনুভব করে এরকম বাচ্চা যারা আছে তাদের জীবন কতই না কষ্টের। ডায়ানার নিজের কোনো সন্তান ছিল না, যার জন্য সে ওই দিনই সিদ্ধান্ত নেয় সে আজ থেকে এরকম অনাথ হ্যান্ডিক্যাপ বাচ্চাগুলোর মা হবে। এই চার্চটাকে একটা অনাথ আশ্রম বানিয়ে সেইখানে তাদের নতুন একটা জীবন দিবে। কথা মতো সে সেটাই করে। এখানে একটা অনাথ আশ্রম তৈরি করে এরকমের বাচ্চাগুলোকে এখানে লালন পালন করতে শুরু করে। প্রত্যেক দিনই সেইখানে সে তাদের সাথে অনেকক্ষণ সময় পার করত। এই অনাথ হ্যান্ডিক্যাপ বাচ্চাগুলো তাদের নতুন একটা মা খুঁজে পেয়েছে।
ডায়ানাও তাদের নিজের সন্তানের চেয়েও বেশি আদর যত্ন করত। এর পাশাপাশি এটা নিয়েও রিসার্চ করছে যে কিভাবে বাচ্চাগুলোকে সুস্থ করা যায়। একদিন ডায়ানা এই বাচ্চাগুলোর ট্রিটমেন্টের জন্য একটা থেরাপির ব্যাপারে জানতে পারে, যে থেরাপিটা ছিল মিউজিক থেরাপি। ডায়ানার সাথে সাথে তার নিজস্ব একটা টিউন বানিয়ে বাচ্চাগুলোকে প্রত্যেকদিনই মিউজিক থেরাপি দিতে শুরু করে। সবাইকে একসাথে বসিয়ে সে তার মিউজিকটা শোনাতো। ডায়ানার বানানো এই মিউজিকের নোটটাই মূলত ছিল ওইটা রুবিন বর্তমানে যেটার খুঁজে। ডায়ানার এই মিউজিক থেরাপির ট্রিটমেন্টটা ধীরে ধীরে কাজও করতে শুরু করেছে। এই হ্যান্ডিক্যাপ বাচ্চাগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, যেটা দেখে ডায়ানার তো খুশির কোনো ঠিকানাই নেই। কিন্তু ডায়ানার এই খুশি বেশি দিন থাকে না। হঠাৎই অনাথ আশ্রমে এক এক করে সব বাচ্চাগুলোর একটা রোগ তৈরি হয়ে যায়, কলেরা টাইপের। হঠাৎই একসাথে সব বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। দেখতে দেখতে ডায়ানার চোখের সামনে তার বাচ্চাগুলো এক এক করে মরতে শুরু করে, যা দেখে ডায়ানা একদমই ভেঙে যায়, এতটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তারপর ডায়ানা ম্যাডামের আর কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর কি হয়েছিল লোকটা জানে না। রুবিন জিজ্ঞাসা করে ওই অনাথ আশ্রমে কয়জন বাচ্চা ছিল। লোকটা বলে 42 জন। আমি নিজের হাতে তাদের সবার জন্য কফিন তৈরি করেছিলাম। তখন এই ঘটনাটা জানতে পারি বলে লোকটা ওই জঙ্গলের ভিতর বাচ্চাগুলোকে যেখানে দাফন করা হয়েছিল রুবিনকে সেখানে নিয়ে যেতে শুরু করে। দেখতে দেখতে তারা জায়গাটিতে আসে। রুবিন এদের সমাধিগুলো দেখে লোকটাকে বলে, আমাদের এই কবরগুলো আবার খুঁড়তে হবে। এদের আত্মা আমাদের কিছু একটা বলতে চাচ্ছে, সেটা বের করতে হবে আমাদের বলে রুবিন লোকটাকে কবরগুলো খুঁড়ে রাখতে বলে সেখান থেকে সোজা হসপিটাল অবন্তিকাকে দেখতে চলে আসে। অবন্তিকাকে তাদের মেডিকেল কলেজের হসপিটালে ভর্তি করা হয়েছে। রুবিন এসে অবন্তিকাকে এই সব কিছু জানায়, সাথে বলতে থাকে এত বছর পর এই বাচ্চাগুলোর আত্মা কেন ফিরে এসেছে, মুকেশ, শ্বেতা, দীপিকা তাদের কেন মেরেছে, তাদের কি সম্পর্ক এসবের সাথে, আমাকে সবকিছু খুঁজে বের করতেই হবে। অবন্তিকা ওখানে রুবিনকে ও সত্যিটা বলে দেয় যে ওদের মৃত্যুর আগে সে স্বপ্নে ঠিক একই রকমের দৃশ্যটা দেখতে পেয়েছিল সেটা, কিন্তু তার স্বপ্নে কেন এইসব আসতো এখনও সে সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি, যার জন্য সেগুলো কুইন্সিডেন্স মনে করে কাউকে কিছু বলেনি। রুবিন অবন্তিকাকে বলে, ছোটবেলা থেকে আমি মিউজিক অনেক পছন্দ করতাম, কারণ আমার মা নিজেই আমাকে মিউজিক শেখাতো। আমার মা ছিল হার্টের রোগী, প্রায় সময় তার শ্বাসকষ্টের সমস্যা হতো। একদিন আমি কানে হেডফোন লাগিয়ে মিউজিকের প্রতি এতটাই মগ্ন হয়ে যাই, ঠিক ওই সময়টাতে আমার মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। মা আমাকে ছটপট করতে করতে অনেক ডাকাডাকি করে, কিন্তু এই মিউজিকের জন্য আমি কিছু শুনতে পাই না। আমার মা মারা যায়। এরপর থেকে মিউজিকের প্রতি আমার একটা ক্ষোভ। ওই দিন আমি যদি কানে হেডফোন না লাগিয়ে মিউজিক না শুনতাম তাহলে আমার মাকে হয়তো আমি বাঁচাতে পারতাম। দুজনে সব নিয়ে কথাবার্তা বলছিল। ওইদিকে আমরা জঙ্গলের ভিতর ওই লোকটাকে দেখি যে কিনা কথা মতো ওই বাচ্চাগুলোর কবরগুলো খুঁড়ছে। কিন্তু এখানে একটা কবর খোঁড়ার পরেই সে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়, কারণ এখানে কোনো লাশ ছিল না, বরঞ্চ লাশের জায়গায় কিসের জানি একটা বোতল রাখা ছিল, যে বোতলের ভিতরে ছিল বান্দরের মতো কিছু একটা। সাথে সাথে তার কানে বান্দরের শব্দ আসতে শুরু করে, আর অদৃশ্য কিছু একটা এসে লোকটার উপর হামলা করে দেয়। এদিকে হসপিটালে অবন্তিকা যখন ঘুমাচ্ছিল তখনই তার স্বপ্নে কিছু একটা এসে তার অবস্থা খারাপ হতে শুরু করে। রুবিনও সেইখানেই ছিল, আর সে অনেকক্ষণ অবন্তিকাকে ডাকাডাকি করে তাকে কোন রকমের স্বাভাবিক করে। অবন্তিকা বলে, আমি আবারও ওই রকমের একটা স্বপ্ন দেখেছি, একটা মহিলার ট্রিটমেন্ট চলছে, যে রুমটা দেখেছি ওটাও আমার মনে আছে বলে অবন্তিকা এবং রুবিন সাথে সাথে ওই রুমটার দিকে যেতে শুরু করে। আর এই রুমে এসে তারা দেখে এখানে একটা মহিলার ট্রিটমেন্ট চলছে। নেম প্লেটের নাম লেখা ছিল জেনিফার ফার্নান্দেস। দেখে বোঝা যাচ্ছে মহিলাটা অনেক বছর ধরে কোমায় রয়েছে। অবন্তিকা বলে, আমি স্বপ্নে দেখলাম এই মহিলাটারই ট্রিটমেন্ট করছি, আর তাছাড়াও এমনিও আমি এই মহিলাটিকে আগে থেকে চিনি, এমনকি সত্যি সত্যি কয়েক মাস আগে আমি তার দেখাশোনা করেছি। কিন্তু ওই সময় আমি নোটিস করেছিলাম সে তো কোমা থেকে একটু একটু হুঁশে ফিরছিল, যার জন্য আমি সাথে সাথে সিনিয়র ডক্টরকে ডেকে এসব জানাই। কিন্তু সিনিয়র ডক্টর আমাকে বলে আমি নাকি ভুল দেখেছি, মহিলা 5 বছর ধরে কোমায় রয়েছে। তাকে বেশি বেশি অ্যানেস্থেশিয়া দিতে বলে ডক্টর আমার উপরে রেগে যায়। এসব শুনে রুবিন বলে ওঠে, এটা জেনিফার না, এটাই সেই ডায়ানা। আর 5 বছর ধরে না, 30 বছর ধরে কোমায় রয়েছে, তাও আবার কেউ জেনে বুঝে তার এই অবস্থা করেছে। অবন্তিকা বলে, কিন্তু নেম প্লেটে তো জেনিফার লেখা আছে। রুবিন বলে, সব মিথ্যে, উপরওয়ালা আমার মধ্যে এতটুকু শক্তি দিয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যে দেখা মাত্র বুঝতে পারি। কেউ জেনে বুঝে তার নাম পরিবর্তন করে তার এই অবস্থা করে রেখেছে। তুমি সেই ডেটটাকে আমাকে বলতে পারবে যেদিন তুমি নোটিস করেছিলে ইনি কোমা থেকে হুঁশ আসছিলেন? অবন্তিকা অনেক মনে করার পর ডেটটা রুবিনকে বললে। এটা শুনে রুবিন চমকে যায়, কারণ ওই দিনটাতে প্রথমজন অর্থাৎ মুকেশ মারা গেছিল। সাথে সাথে রুবিন এবং অবন্তিকা গিয়ে হসপিটালের রেজিস্টার খাতাটা চেক করতে শুরু করে যে ওই ডেটে কে কে রুমটাতে ঢুকেছিল। এইটা চেক করে তারা দেখে ডায়ানার রুমে তখন মুকেশ, শ্বেতা এবং দীপিকা তারা 3 জন ঢুকেছিল। শুধু তাই নয়, রেজিস্টার খাতায় দেখা যাচ্ছে এরা 3 জনে রেগুলারলি তাকে চেক আপ করার জন্য এখানে ঢুকত। রুবিন বুঝে যায় এরা 3 জনে কারো কথা মতো ডায়ানার সাথে কিছু না কিছু একটা তো করেছে। এরপর রুবিন গিয়ে ডায়ানার পাশে বসে
তার হাতটা ধরে তাকে অনুভব করার চেষ্টা করে, তার আত্মাকে ডাকার চেষ্টা করে। কিন্তু এটা করতে গিয়ে রুবিন নোটিস করে এর ভিতরে তো কোনো তার আত্মাই নেই, অর্থাৎ ডায়না তো অনেক আগে মারা গেছে। এখানে এটা শুধু তার লাশ পড়ে আছে। এটা শুনে অবন্তিকা বলে, কি পাগলের মতো যাতা বলছো? তাহলে মেশিনগুলোকে ভুল বলছে? রুবিন বলে যায় যে তার অনুমান এক্ষেত্রে কখনো ভুল হতে পারে না। ডায়নার শরীরে তার আত্মা নেই, এই সব যন্ত্রপাতিগুলো ভুল দেখাচ্ছে। এসব বলে রেগে গিয়ে রুবিন ডায়নার শরীরে লাগানো সব যন্ত্রপাতিগুলো খুলতে শুরু করে। ঠিক তখনই সেখানে সিকিউরিটি গার্ড এসে রুবিনকে ধরে নেয়, সোজা ধরিয়ে দেয় পুলিশের হাতে। কারণ ভেন্টিলেটরে থাকা একটা পেশেন্টের এসব জিনিসগুলো খুলে সে তাকে মরার পথে ঠেলে দিচ্ছিল। রুবিন পুলিশটাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে স্যার, এই রুগী অনেক আগে মারা গেছে, এটা জাস্ট বিছানায় তার শরীর পড়ে আছে, কেউ প্ল্যানিং করে এসব সেট আপ করে রেখেছে, আপনি ভালো করে কেসটা ইনভেস্টিগেশন করুন। পুলিশটা রুবিনের কথায় কোনো বিশ্বাসই করছে না, রুবিনকে পাগল বলে তার উপর রেগে যায়। এমনকি এক পর্যায়ে রুবিনকে তো খুঁজে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। কিন্তু রুবিনকে থাপ্পড় মারার সাথে সাথেই উল্টো পুলিশটা তার কানে আঘাত পেয়ে বসে। তার কানে এত পরিমাণে খারাপ লাগতে শুরু করে এক পর্যায়ে তার কান দিয়ে রক্ত বেরিয়ে যায়। আর সহ্য করতে না পেরে পুলিশটাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। পরবর্তী সিনে দেখা যায় পুলিশের একটা লোক গিয়ে কলেজের ডিনের সাথে কথা বলছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এবার ড্যানিয়েল স্যারকে খবর দেওয়া উচিত, তাকে এখানে ডাকা উচিত। কিন্তু ডিনের জন্য কিছুতে রাজি হয় না, বলে ভুলো ড্যানিয়েল স্যারের কানে এগুলো যেন না পৌঁছে, যেভাবে চলছে ওইভাবে চলতে দাও। এসব বলে ডিন পুলিশটাকে সেখান থেকে পাঠিয়ে দিলে কিছুক্ষণ পর ডিন রুমে যখন একা বসেছিল তখনই সে নোটিস করে তার সাথে কিছু আজব রকমের ঘটনা ঘটছে। একদম ছোট ছোট শব্দগুলো তার কানে এমনভাবে বাড়ি খাচ্ছিল যেন সেগুলো অনেক বড় বড় শব্দ। ধীরে ধীরে গিয়ের মাত্রা এত পরিমাণের বেড়ে যায়, ডিন কিছুতে আর সহ্য করতে পারছে না। তার কান বেয়ে রক্ত বের হতে শুরু করে, আর দেখতে দেখতে ওইখানের জায়গায় তার মৃত্যু হয়। ওইদিকে রুবিনকে দেখা যায় যে কিনা অ্যান্টনিকে সাথে নিয়ে ওই জঙ্গলে গেছে যেখানে বাচ্চাগুলোর লাশ দাফন করা হয়েছিল। আর এখানে এসে রুবিনরা দেখে ওই লোকটা সেইখানে মরা পড়েছিল। তার হাতে ছিল ওই বোতলটা, যেটা লাশের বদলে কবরের ভেতরে রাখা ছিল। রুবিন বোতলটা হাতে নিয়ে দেখতেই বুঝে যায় এটা তো কোনো সাধারণ বোতল নয়, এটা একটা ব্ল্যাক ম্যাজিক। কেউ ব্ল্যাক ম্যাজিক করে এটা এখানে রেখেছে। অন্যদিকে আমরা দেখি কলেজের ডিন মারা যাওয়ার খবর পেয়ে এত বছর পর কলেজের মালিক ড্যানিয়েল অর্থাৎ ডায়নার স্বামী এখানে ফিরে এসেছে। ওইদিকে কয়েকজন ডক্টর মিলে ডায়নাকে আবার পরীক্ষা করছে যে রুবিনের কথা মতো সত্যি কি সে মারা গেছে। অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখে ডায়নার শরীর বেঁচে তো আছে, কিন্তু ভিতরে তার বডি পার্টসগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মানে তার বেঁচে ওঠার আর কোনো চান্স নেই, ভেন্টিলেটর থেকে তাকে সরিয়ে ফেলতে হবে। এটার জন্য ডক্টররা ড্যানিয়েলকে এখানে ডেকে তার কাছ থেকে একটা ফর্মে সিগনেচার নেই, যাতে তারা খুব দ্রুতই ডায়নার বডি ভেন্টিলেটর থেকে সরিয়ে ফেলতে পারে। এই সব কিছু অ্যান্টনি কল করে রুবিনকে জানায়। এগুলো শুনে রুবিন চিন্তার মধ্যে পড়ে যায় যে তার ধারণা কিভাবে ভুল হতে পারে। এইসবের মাঝে আমরা আজব রকমের তান্ত্রিক এক মহিলাকে দেখতে পাই যে কিনা তন্ত্রমন্ত্রের মাধ্যমে কোনো একটা কালো জাদু করছে। এটা করার সাথে সাথেই অনেকগুলো বান্দর এসে রুবিনের উপর হামলা করে দেয়। বান্দরগুলো বারবার রুবিনের উপর অ্যাটাক করছে, যার ফলে এক পর্যায়ে রুবিনের গাড়ির ব্যালেন্স হারিয়ে তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে ব্ল্যাক ম্যাজিকের ওই বোতলটাও নষ্ট হয়ে গেছে। এদিকে আমরা ড্যানিয়েলকে দেখি যে কিনা ডায়নার পাশে গিয়ে তার সাথে একা কিছু টাইম স্পেন্ড করছে। ড্যানিয়েল ডায়নাকে তার পছন্দের একটা রিং পরিয়ে দেয়, যেটা থেকে আমরা বুঝতে পারি ড্যানিয়েল আসলে ডায়নাকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু ডায়না যে এত বছর ধরে ঘুমায় পড়ে আছে ওটা সহ্য করতে না পেরে সে বাইরে চলে গেছিল। এসবের মাঝেই ওষুধের একটা শিশি সেখান থেকে নিচে পড়ে, সেটা গড়াতে গড়াতে ড্যানিয়েলের সামনে এসে পড়ে। ড্যানিয়েল এটা হাতে নিয়ে দেখে এটা এমন একটা অ্যানেস্থেশিয়া ওষুধের শিশি ছিল যার মাধ্যমে রুগীকে কুমায় রাখা যায়। এটা দেখার পরে ড্যানিয়েলের কিছু একটা নিয়ে সন্দেহ হয়। অন্যদিকে রুবিন বাড়ি ফিরে আরও কিছুক্ষণ ইনভেস্টিগেশন করার পর সে বুঝতে পারে এইসবের রহস্যটা কি। সাথে সাথে অবন্তিকাকে কল করে জানায়, আমি যেটা ধরেছিলাম সেটাই সঠিক। বিজ্ঞানের দৃষ্টিতে ডায়নার শরীর তো এখনও বেঁচে আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে তার মৃত্যু হয়ে গেছে। তার শরীর থেকে তার আত্মা বের হয়ে গেছে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় আউট অফ বডি এক্সপেরিয়েন্স। এরকমের ঘটনাটা সচরাচর যারা কোমায় থাকে তাদের সাথে বেশিরভাগ হয়ে থাকে। পাশাপাশি মাঝে মধ্যে হঠাৎই যারা অজ্ঞান হয়ে যায় তখন কিছুক্ষণের জন্য তাদের শরীর থেকে তাদের আত্মাটাও বের হয়ে যায়। আর ডায়নার ক্ষেত্রে যেটা হয়েছে, ওই মুখে শ্বেতা দীপিকা ডায়নাকে কোমায় রাখার জন্য তাদের তিনজনকে দিয়ে কেউ বেশি বেশি তাকে অ্যানেস্থেশিয়া দিচ্ছিল। এর পরিমাণ বেশি হয়ে যাওয়ায় এক পর্যায়ে ডায়নার শরীর থেকে তার আত্মাটা ছেড়ে দেয়। আর তার আত্মা বাইরে আসতেই প্রথমে তাদের তিনজনকে শেষ করে। এরপর কলেজে ওই লাইব্রেরিতে ছোট বাচ্চাগুলোর আত্মার সাথে নতুন একটা জগৎ সাজায়। এরপর থেকে তাদের সবার আত্মা পুরো কলেজে ঘোরাঘুরি করে। এসব এই জন্যই করে যাতে করে তারা আসল ভিলেনকে তাদের অবধি এইখানে নিয়ে আসতে পারে। কিন্তু কে সে আসল ভিলেন ওইটা বের করা এখনও বাকি। কিন্তু এর আগে আমাদের ডায়নার শরীরে তার আত্মাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই, ডায়নাকে ভেন্টিলেটর থেকে নামিয়ে দেওয়া হবে। এরকমটা হলে আমরা আর কিছু করতে পারবো না বলে রুবিন বেরিয়ে পড়ে।
এদিকে আমরা দেখি একজন ডক্টর ডায়নার ভেন্টিলেটর তার যন্ত্রপাতি সবকিছু খোলার জন্য এসেছিল। ডক্টরটাকে দিয়ে কেউ এইসব করাচ্ছে, অর্থাৎ যে আসল ভিলেন। কিন্তু এখানে ডায়নার আত্মা এই ডক্টরের কানেও এক ধরনের আওয়াজ ছেড়ে দিয়ে দেখতে দেখতে কান ফেটে এই ডক্টরকেও শেষ করে দেয়। এর একটু পরে সেখানে রুবিন এবং অবন্তিকা এসে হাজির। ঠিক ওই সময় রুবিনের ওই বন্ধুরা তাকে কল করে জানায়, তুমি যে মিউজিকের নোটগুলো আমাকে ডিকোড করতে দিয়েছিলে সেগুলো আমি ডিকোড করেছি, আর এগুলো থেকে আমি একটা নাম শুনতে পেয়েছি, যে নামটা হচ্ছে ন্যান্সি। রুবিনের মাথায় ঢুকছে না এই ন্যান্সিটাকে আবার। যাই হোক, তারা তাড়াতাড়ি ডায়নাকে বাঁচানোর জন্য তাকে ওখান থেকে নিয়ে যেতে শুরু করে। নিয়ে যাচ্ছে হচ্ছে ওই পুরনো লাইব্রেরিতে, যেহেতু সেইখানে ডায়নার অনেক স্মৃতি জড়িয়ে আছে, ওই বাচ্চাগুলোর আত্মাও সেইখানে আছে, তাই ডায়নাকে ওইখানে নিয়ে গেলে কিছু না কিছু একটা তো হবেই। রুবিন এখানে সব কিছু সেট আপ করে ডায়নার পাশে গিয়ে তাকে বলতে শুরু করে, আমি জানি আপনার বাচ্চাদের সাথে এবং আপনার সাথে কোনো না কোনো একটা অন্যায় হয়েছে। কি হয়েছে না হয়েছে ওই ব্যাপারে আমি এখনো কিছু জানি না, তবে এরকমটা করলে কোনো সমাধান হবে না। আপনি পুনরায় আপনার শরীরে ফিরে আসুন, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে বাঁচানোর জন্য এবং আপনাদের সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছি। এইখানে আমরা দেখি ডায়না এবং ওই বাচ্চাগুলোর আত্মা সেখানে ছিল, আর রুবিনের কথাগুলো শুনে তার উপর তাদের ভরসা হয়। ততক্ষণ এদিকে অবন্তিকার লাইব্রেরিতে এদিক সেদিক খোঁজাখুঁজি করে ন্যান্সি নামের ওই মহিলাটার ব্যাপারে জেনে গেছে, যার নাম ওই মিউজিকে শোনা গিয়েছিল। আর এই ন্যান্সি অন্য কেউ নয়, এটা ছিল ড্যানিয়েলের দ্বিতীয় ওয়াইফ। ড্যানিয়েলও ন্যান্সির ব্যাপারে সত্যতা জেনে গেছে, যার জন্য সে ন্যান্সিকে এসে এসবের ব্যাপারে জিজ্ঞাসা করছে যে সে ডায়নার সাথে এরকমটা কেন করেছে। আমরা জানতে পারি ন্যান্সি মূলত মেক্সিকান এক জাদুকরের সাথে হাত মিলিয়েছে। অধিকতর শক্তিশালী হওয়ার জন্য সে বাচ্চাগুলোর কবরে বাঁদরের ব্ল্যাক ম্যাজিক করেছে, তাদের লাশের বদলে সেখানে বাঁদর রেখে। শুধু তাই নয়, আজ ড্যানিয়েলের এ অবস্থার পিছনে তারই হাত। এরকমটা কেন করেছে ড্যানিয়েল ন্যান্সিকে এটা জিজ্ঞাসা করলে ন্যান্সি বলতে শুরু করে, এ ডায়না সবসময় সব দিক থেকেই আমার চেয়ে এগিয়ে যাচ্ছিল, ফেমাস হয়ে উঠছিল সেই, এমনকি মিউজিক থেরাপি দিয়ে ওই হ্যান্ডিক্যাপ বাচ্চাগুলোকে সে সুস্থ করে তুলছিল। আর তার এত সফলতা আমার কিছুতে সহ্য হচ্ছিল না। ওই সময় আমার পরিচয় হয় মেক্সিকান ওই তান্ত্রিকের সাথে, যে আমাকে শেখায় বাঁদরের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে অনেক শক্তিশালী হওয়া যাবে, যেটা চায় সেটাই করতে পারবে। এর জন্য কিছু বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করতে হবে, আর এই এক্সপেরিমেন্টের জন্য আমি সিলেক্ট করি ডায়নার অনাথ আশ্রমের সে বাচ্চাগুলোকেই। এই ন্যান্সি এই বাচ্চাগুলোর উপর একের পর এক এক্সপেরিমেন্ট চালাই, আর তারে পাগলামির শিকার হয়ে বাচ্চাগুলো একের পর এক মরতে শুরু করে। কেউ যেন এটা বুঝতে না পারে, এর জন্য ন্যান্সি ছড়িয়ে দেয় তাদের একটা মহামারী রোগ হয়েছে। কিন্তু ডায়না যেমন তেমন করে বিষয়টা জেনে যায়, যার জন্য ন্যান্সি সিদ্ধান্ত নেয় সে ডায়নাকে শেষ করে দিবে। ন্যান্সি ডায়নার উপরে সে হামলা করে, আর এই হামলায় মাথায় আঘাত পেয়ে ডায়না বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়াতে ন্যান্সি ইচ্ছা করে ডায়নাকে একেবারে কোমায় পাঠিয়ে দেয় অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত ডোজ দিতে দিতে। সাথে সে একে একে সব প্রমাণগুলো মিটিয়ে দেয়। আর ওই দিন থেকে আজ পর্যন্ত ন্যান্সি তার লোকদের মাধ্যমে ঔষধের অতিরিক্ত ডোজ দিতে দিতে ডায়নাকে ইচ্ছে করে কোমায় রেখেছে। আর এটা যখন বাড়াবাড়ি হয়ে যায়, অবশ্যই ডায়নার আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসে। আর বাইরে আসতে প্রথমে এক এক করে ন্যান্সির লোক মুকেশ, শ্বেতা, ওই ডক্টর তাদের সবাইকে শেষ করে। অপেক্ষা করছিল আসল ভিলেন ন্যান্সিকে কিভাবে এখানে নিয়ে আসা যায়। এদিকে ন্যান্সি ড্যানিয়েলকে সবকিছু বলার পর সে ড্যানিয়েলকে মেরে দেয়। তারপর ডায়নাকেও শেষ করার জন্য ওই লাইব্রেরিতে এসে উপস্থিত। ন্যান্সি রুবিনদের মেরে ধরে যাচ্ছিল ডায়নাকে শেষ করতে। বাচ্চাগুলোর আত্মা অবশ্য ন্যান্সিকে আটকানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ন্যান্সির কাছেও ওই বাঁদরের ব্ল্যাক ম্যাজিক ছিল, যেটা সে তাদের কবরের মাধ্যমে করেছিল। মুহূর্তের মধ্যেই অনেকগুলো বাঁদর এসে ন্যান্সির হয়ে তাদের সাথে লড়তে শুরু করে। এদিকে রুবিনও কোনো রকম করে ন্যান্সির লোকদের মেরে ধরে পিয়ানোর কাছে গিয়ে ডায়নার তৈরি করা ওই মিউজিকটা প্লে করতে শুরু করে। এখন এই মিউজিক শুনে বাচ্চাগুলোর আত্মাদের মধ্যে একটা এক্সট্রা শক্তি চলে আসে, ফলে তারা ন্যান্সির ব্ল্যাক ম্যাজিক করা ওই সব বাঁদরগুলোকে মেরে দেয়। এমনকি দেখতে দেখতে ন্যান্সির অবস্থাও খারাপ করে তাকে অনেক ভয়ানকভাবে একটা মৃত্যু দেয়, ঠিক তার পুরো শরীর হ্যান্ডিক্যাপ বানিয়ে। এসবের পর রুবিনের সাহায্যে ডায়নার আত্মাও পুনরায় তার শরীরে প্রবেশ করতে সফল হয়। ফলে ডায়না আবারও কোমা থেকে বেঁচে উঠে নতুন একটা জীবন ফিরে পেয়েছে। এর কিছুদিন পর দেখা যায় ডায়না সুস্থ হয়ে ওই লাইব্রেরিটাকে আবারও পুনরায় হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য অনাথ আশ্রম বানিয়েছে। নিজের সন্তানের মতো সে আবারও বাচ্চাগুলোকে লালন পালন করতে শুরু করে। আর তার এই কাজটাতে এখন রুবিন এবং অবন্তিকাও তাকে সাহায্য করছে। রুবিন এবং অবন্তিকার মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। দুজনের কথায় কথায় এখানে আমরা ওই বিষয়টা জানতে পারি, যে ঘটনাটা ঘটছিল সেটা অবন্তিকার স্বপ্নে কেন আসছিল। আসলে অবন্তিকা যে ভালো একটা মেয়ে, সে মন থেকে চেয়েছিল ডায়নাকে সুস্থ করার। ওইটা ডায়নার আত্মা বুঝতে পেরে তার সাহায্যের জন্য তার স্বপ্নের মধ্যে ওই ঘটনাগুলো দেখাতো, যাতে করে অবন্তিকা বিষয়গুলো নিয়ে তদন্ত করে সত্যিটা বের করে সবার সামনে নিয়ে আসতে পারে। এভাবে দেখতে দেখতে মুভিটাও এখানে শেষ হয়। যাক, ভিডিওর এতটুকু অবধি যেহেতু এসে গেছেন, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন, সাথে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন লেগেছে। আর যেতে যেতে চ্যানেল সাবস্ক্রাইব তো হয়ে যাওয়া চাই।